ছোট্ট বন্ধুরা, আজকে আমরা যে গল্পটি শুনব, শুধু সেই গল্পটি শুনব না, সাথে সাথে আমরা সেই গল্পে ভিডিও দেখব। আমাদের আজকের গল্পের নাম নদী ও কলমি। হ্যাঁ বন্ধুরা, আজকের গল্প নদী ও কলমি। প্রথমে আমরা নদী সম্পর্কে জেনে নিই। তোমরা নিশ্চয় নদী দেখেছ। নদী থেকে মাছ ধরা হয়, নদীতে নৌকা চলে, লঞ্চ, স্টিমার এসবও নদীতে চলে। তো নদীটা তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পারো। এবারে আসি কলমির কথা। হ্যাঁ বন্ধুরা, কলমি তোমরা হয়তো মনে করছো কলমি শাক, কিন্তু না, আমাদের এই গল্পের কলমি শাক নয়। তোমরা হয়তো বা দেখো, তোমাদের বাবা দাদা তাদের পূর্বপুরুষেরা হয়তো দেখেছে। একসময় গ্রাম অঞ্চলে নদীর দুপার দিয়েই প্রচুর কলমি জন্মায়। সেই কলমির মধ্যে সুন্দর ফুলও ফুটে থাকে। কলমি কেটে সেগুলো লাকড়ি হিসেবে ব্যবহার করত, আবার বাড়ির চারপাশে বেড়া দেওয়ার কাজেও কলমি ব্যবহার করা যেত। যারা দেখনি তারা আজকে আমার এই গল্প শুনে সাথে সাথে কলমি গাছে ভিডিও গল্পের মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা কলমি দেখে নেবে, কলমি ফুলও দেখতে পাবে। নদীর ভিডিও আমরা গল্প শুনব, গল্প শোনার সাথে সাথে নদীর ভিডিও দেখব, কলমির ভিডিও দেখব। এবার চলে যায় মূল গল্পে। বহুদিন ধরে একটা নদী ছলছল কলকল পানির সাথে মিলে ছুটে চলছে। কত রং বেরঙে পাল তোলা নৌকা সেই নদী উপর দিয়ে দূর দূরান্তে ভেসে যায়। খরার মৌসুমে নদীটিতে পানি একেবারে শুকিয়ে যায় না। খরা হচ্ছে যখন নদী নালা খাল বিল কোথাও পানি থাকে না, সব পানি শুকিয়ে যায়, সেই সময়টাকেই বলা হয় খরা। হ্যাঁ বন্ধুরা, কম করে হলেও খরার সময় হাঁটু পর্যন্ত পানি সেই নদীতে থেকেই যায়। বড় মানুষেরা ওইটুকু পানিতে গোসল করতে না পারলেও ছোট ছোট ছেলেমেয়েরা সেখানে সাঁতার কাটতে পারে। তাহলে নিশ্চয় বুঝতেই পারছ, একেবারে কম পানিও নয়। হাঁটু পানি হলেও সেখানে ছোট ছেলেমেয়েরা অনায়াসে সাঁতার কেটে গোসল করতে পারত। হয়তো তোমরা ভাবছ অত কম পানি, সেটা তো পরিষ্কার থাকার কথা নয়। কিন্তু না, সেই অল্প পানিও একেবারে টলটলে স্বচ্ছ না হলেও অনেকটা পরিষ্কারই ছিল, যে কারণে সেখানে ছোট ছোট ছেলেমেয়েরা
পরিষ্কার পানিতেই গোসল করতে পারত। যা হোক, সেই অল্প পানিতে শুধু যে গোসলই করত তা নয়, ওইটুকু পানিতেও কিন্তু ঝাঁকে ঝাঁকে কাইক্কা মাছ ভেসে যখন চলতো তখন নদীর আনন্দ যেন উছলে পড়ে। তোমরা হয়তো লম্বা ঠোঁটযুক্ত কাইক্কা মাছ দেখেছ। এই মাছ সাধারণত ভরা নদীতে ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়ায়, আর সেগুলোকে বিশেষ পন্থায় তীর থেকেই মারা যায়। এই মাছ মারার জন্য পানিতে নামতে হয় না। যা হোক, ওইটুকু পানিতে অন্য কোথাও কাইক্কা মাছ না থাকলেও সেখানে কিন্তু ঠিকই থাকতো। কাইক্কা মাছগুলি যখন ঝাঁকে ঝাঁকে নদীতে ভেসে বেড়াতো, নদীটি তখন খুশিতে মাছেদের গানও শুনিয়ে দেয়। নদীর বুকে গান শুনে কাইক্কা মাছগুলো বেশ আনন্দ পেত। এবার তোমরা ভাবছ, নদীটা আবার গান শিখলো কোথা থেকে? হ্যাঁ, সেই গল্পই তোমাদেরকে বলছি। সেই নদীতে যখন অনেক পানি থাকতো তখন তো পালতোলা নৌকা চলতো। শুধু পালতোলা নৌকাই নয়, অন্যান্য বড় বড় নৌকাও চলতো। সেসব নৌকার মাঝি মাল্লারা যখন নৌকা নিয়ে সেই নদীর উপর দিয়ে যেত তখন নানা ধরনের গান তাদের মুখ থেকে বেরিয়ে আসতো। সেসব গানই নদীটা খুব মনোযোগ দিয়ে শুনে শুনে মুখস্থ করে রাখত। যখন আর মাঝি মাল্লাদের নৌকা নদীর উপর দিয়ে চলতো না, অর্থাৎ নদীতে যখন পানি একেবারে কমে যায় তখন তো আর নৌকা চলার উপযোগী থাকে না। সে সময় আর মাঝি মাল্লাদের গান শোনা যায় না বলেই নদীটা সেই পুরনো দিনের শিখে রাখা গানগুলি মাছেদের শুনিয়ে দেয়। এবার তবে ভেবে দেখো, নদীটাও কিন্তু কম নয়, সেও অসময়ে কাইক্কা মাছদের সুন্দর গান শুনিয়ে দিত। এই তো গেল নদীর কথা। এবার তবে আসা যাক কলমির কথায়। সেই নদীর পাশেই বিরাট একটা কলমির বন ছিল। শত শত কলমি ফুল কেবল বনটাকেই সুন্দর করেনি, নদীর সৌন্দর্যও বাড়িয়ে দিয়েছে। কলমির বনটা অনেক বড় ছিল বলেই সেখানে প্রতিটা গাছেই কিন্তু ফুল ধরত। আর এতগুলো গাছের মধ্যে যদি ফুল ধরে তাহলে বুঝতেই পারছ কত সুন্দর দেখায় বনটাকে। আর যেহেতু নদীকে কেন্দ্র করেই সেই কলমির বনটা গড়ে উঠেছে, সেহেতু কলমি বনের সৌন্দর্য তো নদীতেও ছাপিয়ে যায়। সে কারণেই কলমির ফুলগুলো কলমি বনকে সুন্দর করার সাথে সাথে নদীটিকেও অনেক অনেক সুন্দর করে ফেলত। মাঝে মাঝে কলমি বনের সাথেও নদীটি আলাপ জুড়ে দেয়, অর্থাৎ তারা যে
পাশাপাশি থাকে, কাজে তাদের মধ্যে যোগাযোগও ছিল বেশ ভালো। নদীটি কলমি বনের সাথে কথা বলতো বিভিন্ন বিষয় নিয়ে, আবার কলমি বনও নদীটির সাথে অনেক গল্প করত। তারা দুজনেই একে অন্যের সাথে ভাব বিনিময় করে। তাদের সাথে সম্পর্ক যুগ যুগ ধরে, কেননা নদীর উপর দিয়ে নৌকা চলাচল সারা বছর তো আর করে না, কাজেই নদীটির সাথী একমাত্র এই কলমি বনই ছিল, যে কিনা সবসময়ই থাকতো। পানি যখন অনেক থাকতো তখনও কলমির বন থাকে, আবার যখন পানি কমে যায় তখনও কিন্তু কলমির বন ঠিকই নদীটির সাথে থেকে যায়। এই কারণেই তাদের দুজনের বন্ধুত্বটা বেশ গাঢ়। আর যেদিন থেকে এই নদীটি চলে আসছে সেদিন থেকেই কিন্তু কলমির বনও তার সাথেই ছিল। নদীকে কেন্দ্র করেই তো এই কলমির বনটি জন্মেছে, যেই কারণে তারা সামান্য সময়ের জন্যও কেউ কারুর থেকে দূরে চলে যায়নি। নদীতে যখন চর পড়ে যায় তখনও কিন্তু কলমির বন ঠিকই আপন মহিমায় দাঁড়িয়ে থাকে। এভাবেই কলমি আর নদী একে অন্যের সাথে মিলেমিশেই সময় কাটায়। হ্যাঁ বন্ধুরা, কলমি বনের ভেতরে আবার কতগুলো শিয়ালেরও বাসা ছিল। জানোই তো, শিয়ালেরা ঝোপঝাড়ের ভেতরেই বাসা করে। আর কলমি গাছগুলো যেহেতু অনেক বড় বড় হয়, কাজেই তার ভেতরে শিয়ালের বাসা করে থাকতে বেশ সুবিধাই হয়। এই কারণেই ওই কলমি বনের ভেতরে কতগুলো শিয়াল বাসা বেঁধে বাস করত। যখন মাঝরাতে চারদিক শুনশান নীরব হয়ে যেত, কোনো লোকজনের চলাফেরা নেই, কেউ নেই, কলমি বনও চুপচাপ, নদীটিও একেবারে শান্ত হয়ে গেছে, তখন কিন্তু সেই শেয়ালগুলো থেকে থেকে ডেকে ওঠে। শেয়ালের ডাক কলমি বনের নীরবতা আর নদীর নীরবতাকে ভেঙে দেয়। তবে তাদের এই নীরবতা ভাঙলেও তারা কিন্তু শেয়ালের উপর বেশ সন্তুষ্ট। তারাও চায় নীরব সময়ে শেয়ালগুলো ডেকে চারপাশটা একটু চঞ্চল করে রাখো। এ কারণেই শেয়ালগুলোও ডেকে ডেকে কলমি বন আর নদীটিকে আনন্দিত করে রাখে। এভাবেই তারা দিন যাপন করে আসছিল। কিন্তু তাদের সুখের দিন যেন শেষ হয়ে আসছে। নিজেদের জীবন বাঁচানোটাই এখন কঠিন হয়ে যাচ্ছে। বন্ধুরা, তোমরা নিশ্চয় ভাবছ নদী, কলমি বন এগুলোর আবার জীবন বাঁচানো কঠিন হবে কি কারণে? গল্পটা কিন্তু মূলত সেই কারণেই লেখা আর তোমাদেরকে শোনানো। তবে শোনো সেই কথা। হঠাৎই একদিন নদী কলমিকে ডেকে বলল, মানুষেরা আমার মাঝ দিয়ে বাঁধ দিতে চাইছে, সেখান দিয়ে তারা রাস্তা বানাবে, সেই রাস্তার উপর নাকি গাড়ি ঘোড়া চলবে।
ভাই কলমি, বলো দেখি তখন আমার কি হবে? একবার যদি বাঁধ দিয়েই দেয় তবে আমি তো মারাই যাব, কেননা নদীটা তার আপন গতিতেই চলতে থাকে, কিন্তু তার সেই গতিপথ যদি কেউ ব্যাহত করে বা গতিপথকে আটকে দেওয়ার চেষ্টা করে, তাহলে তো নদীটির বাঁচা সম্ভব হয়ে ওঠে না। নদীর মাঝখান দিয়ে বাঁধ দিলে নদী তখন দুটুকরো হয়ে যাবে। বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ, নদীটা যদি দুই টুকরো হয়ে যায় তাহলে তো আর সেটা জীবিতই থাকে না, মরার মতোই হয়ে যাবে। এই কারণেই নদীটি বলল যে আমি তখন তো মারাই যাব। কলমি শুনে বলল, আহা, বলো কি তুমি? মানুষের আর খেয়ে দেয়ে কোনো কাজ নেই, তোমার উপর দিয়ে কেন বাঁধ দিতে চাইছে? মানুষেরা একবারও ভাবছে না যুগ যুগ ধরে চলা নৌকা বন্ধ হয়ে যাবে। এই নৌকায় চেপে কত হাসি আনন্দের গল্প আছে, তার সবই হারিয়ে যাবে। নদীটি তখন বলল, হ্যাঁ কলমি, তুমি ঠিকই বলেছ। শুধু যে তাই তা কিন্তু নয়, গাড়ির ধোঁয়া, শব্দ তাদেরকে কেবল অসুস্থ পরিবেশ দিবে। নৌকার নির্মল হাওয়া তারা আর খুঁজে পাবে না। কলমি বলল, হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ। এতে করে আমরা না হয় মারাই গেলাম, কিন্তু তারাও তো তাদের নিজেদেরই ভীষণ ক্ষতি করবে। সুস্থ পরিবেশটা হয়ে যাবে অসুস্থ। তারা কোন বুদ্ধিতে ভালোটা রেখে মন্দের দিকে যেতে চায়? কলমি তখন আরো বলল, দুঃখ কেবল তোমার একার নয়, আমারও কম কোথায়। নদীটি তখন বলল, বাঁধ দিবে আমার উপর দিয়ে, দুই ভাগ হয়ে যাব আমি, এতে আমারই তো কেবল সমস্যা, তুমি আবার বলছো কি? এতে তোমার আবার কি সমস্যা হবে? কলমি তখন বলল, তবে শোনো আমার কি কি সমস্যা হবে। এই যে দেখো, তোমার বুকে থই থই পানি আর পাল তোলা নৌকা দেখে আমারও কত আনন্দ হয়। তোমার স্বচ্ছ পানির ঘ্রাণ আমাদের কলমির বনকে সতেজ করে তোলে। তোমার নদীর এই বিশুদ্ধ পানিই তো আমাদেরকে এত সুন্দর টাটকা করে রাখে। আমরা তো তোমার পানি দিয়েই আমাদের জীবন ধারণ করে থাকি। আর সেই তুমিই যদি না থাকো তবে আমরাই বাঁচব কেমন করে? আমাদের তো আর কোনো আনন্দ হাসি কিছুই থাকবে না। আর আনন্দ হাসির কথাই বা বলছি কেন? আমরাই যদি মরে যাই তাহলে তো আর আনন্দ হাসির কোনো প্রশ্ন আসে না। নদীটি তখন বলল, বাদ তো আর তোমাদের উপর দিয়ে দিবে না, আমাদের উপর দিয়ে দেবে, এতে তোমরা মরবে কেন? কলমি তখন বলল,
আরে তুমি দেখি একেবারেই বোকা রয়ে গেছো, কিছুই বুঝতে পারছো না। যখন তোমার মাঝখান দিয়ে বাঁধ দিবে, তখন যেহেতু আমরা তোমার প্রতিবেশী, তোমার সাথেই থাকি, সেই ধকলটা আমাদের উপর দিয়েও তো যাবে। যেহেতু বাঁধ দিবে, সেই বাঁধের নিচে আমাদের এই কলমির বনও তো চাপা পড়ে যাবে। নদীটি তখন বলল, আরে আরে, আমি তো এমন করে ভেবে দেখিনি, তুমি তো সত্যিই বলেছ। আসলেই তো আমার উপর দিয়ে বাঁধ দেওয়ার সময় তোমরাও তো আর বাঁধ যাবে না, তোমাদের উপরেও তো ঝড়ঝাপটা পড়বে। মানুষেরা নিজেদের জায়গা জমি দখল করে করুক, তারা কেন আমাদেরকে দখল করতে চাইছে? কলমি তখন বলল, হ্যাঁ ঠিকই তো, তারা তাদের মতো থাকুক আর আমরা আমাদের মতো করে থাকি, এতে তাদের তো সমস্যা কেন? মানুষগুলো এত নিষ্ঠুর হয় কিভাবে? আচ্ছা, তাদেরকে মেরে ফেললে কেমন লাগবে? আজ একটা নদীকে মেরে ফেলার চিন্তা তারা কেমন করে করছে? কলমি বলল, তাদের মনে কি এতটুকু দয়া মায়া নেই নাকি? তারা খালি খালি এতদিনের এই নদীকে মেরে ফেলতে চাইছে, আর নদীর সাথে সাথে আমরাও তো মারা পড়ে যাব। আসলেই তাদের মনে কোনো দয়া মায়া নেই। তখন নদী বলল, আরে রাখো তাদের দয়া মায়া, তারা নিজেদের ছোট ছোট শিশুগুলি টাকার লোভে অপহরণ করে হত্যা করে। যাদের নিজেদের প্রতি দরদ নেই, তারা একটা নদীর প্রতি কিসের দরদ দেখাবে? দূর থেকে একটা বক তাদের কথা শুনছিল। বক চাইছিল তাদের সাথে এসে যোগ দিতে। এতক্ষণ ধরে সে নদী আর কলমির কথা কেবলই শুনেই যাচ্ছিল। এবার যখন নদী আর কলমির কথাবার্তা শেষ পর্যায়ে এসেছে, তখনই বকটি আস্তে আস্তে করে সেখানে এসে হাজির হল। সে কাছে এসে বলল, নদী তুমি একদম ঠিক বলেছ। সেদিন শুনলাম একটা ছোট শিশুকে কারা যেন অপহরণ করে অনেক টাকা মুক্তিপণ চেয়েছিল। সেই টাকা দিতে দেরি হয়েছে বলে নরপশুগুলি অবুঝ শিশুটিকে কেটে অনেক টুকরো করে ফেলেছে। তখন কলমি বলল, এমন ঘটনা আজকাল মাঝে মাঝেই ঘটছে। কত শিশুর জীবন অকালে ঝরে যাচ্ছে, তার কোনো হিসাব নেই। তখন বক মুখ বাড়িয়ে বলল, আমাদেরকেও শিকার করছে। মানুষেরা কোনো কিছুকেই রেহাই দিচ্ছে না, নিজেরা নিজেদেরকে ধ্বংস করছে, আবার নদীগুলোকেও নষ্ট করে ফেলছে নিজেদের সুবিধার জন্য। শুধু তাই নয়, পাখিগুলোকেও অকাতরে শিকার করে খাচ্ছে। আচ্ছা বলো দেখি, এইটুকু একটা পাখির মধ্যে কতটুকুই বা মাংস হবে? সেটা খাওয়ার জন্য অনায়াসেই তারা পাখি শিকার করে। আবার দেখো, তাদের মধ্যেই কিন্তু পাখি শিকার করা দণ্ডনীয় অপরাধ বলে আইনও আছে। কোথায় যাচ্ছে সেসব আইন? মানুষেরা তোয়াক্কাই করছে না, নির্বিচারে পাখি শিকার করেই যাচ্ছে।
দিন দিন আমাদের সংখ্যাও কমে যাচ্ছে। দেখো, চারপাশে তাকিয়ে একটা বকও দেখতে পাবে না। অথচ কোনো একটা সময় কত কত বক চারদিকে ঘুরে বেড়াতো। নদী বলল, হ্যাঁ হ্যাঁ, ঠিকই, আমিই তো দেখেছি। এই নদীতেই কত বক প্রতিদিন উড়ে উড়ে বেড়াতো, মাছ ধরে ধরে খেত। আজকাল আর সেই বকদের দেখাই পাওয়া যায় না। বক তখন বলল, ঠিকই, আমার মতো দুই একটা বক হয়তো এখানে ওখানে ছিটে ফোঁটা ছড়িয়ে পড়ে আছে। বাকি সব গেল কোথায়? ওই মানুষেরাই সেগুলো শিকার করতে করতে কমে গেছে। দিন দিন মানুষের মধ্য থেকে সব দয়া মমতা কেমন করে উঠে যাচ্ছে। আরে, তারা আমাদের প্রতি নিষ্ঠুরতা দেখায় সেটা বড় কথা নয়, তারা নিজেদের সাথে কেন নির্মমতা দেখায়? আর এই যে নদী, তোমার মাঝে মানুষেরা এমনি এমনি বাঁধ দিয়ে রাস্তা বানাচ্ছে না। এই বাঁধ দেওয়ার পর যখন নদী শুকিয়ে যাওয়ার উপক্রম হবে, তখন তারা দুদিক থেকে নদী ভরাট করে বাড়িঘর বানাবে। যারা এসব কাজ করে তারা হলো জঘন্য প্রকৃতির ভূমিদস্যু। এরা মানুষকে ভুলভাল বুঝিয়ে বাঁধ নির্মাণ করে দেখায় যে মানুষের উপকারের জন্যই এগুলো করা হচ্ছে। আবার রাস্তাঘাট তৈরি করেও প্রচার করে মানুষের যাতায়াতের সুবিধার জন্যই রাস্তা বানানো হয়েছে। এতে করে তাদের মনে কিন্তু আসলে কুবুদ্ধি থেকেই যায়। তাদের আসল উদ্দেশ্য হচ্ছে নদীটা মেরে ফেললেই অনেক অনেক জমি তারা দখল করতে পারবে। এভাবেই ভূমিদস্যুরা দিনের পর দিন কত নদী মেরে মেরে সেখান দিয়ে জায়গা জমি দখল করে বাড়িঘর নির্মাণ করছে। জমি দখল করতে করতে এমনই নিকৃষ্ট হয়েছে যে এখন নদী দখল করতে চাইছে। আর নদী দখল করার জন্যেই ওই বাঁধ দেওয়ার একটা ফন্দি তারা বের করেছে। তখন নদীটা বলল, মানুষেরা এখন বুঝতে পারছে না, কিন্তু নদী মরে গেলে তখন প্রাকৃতিক বিপর্যয় হবে, কিন্তু সেই সময় আর কোনো উপায় থাকবে না। তারা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারছে। কেননা নদী যখন আর না থাকবে, তখন বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাবে। কিন্তু সেই দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য আবার নতুন করে তারা তো আর সেই আগের নদীকে ফেরত আনতে পারবে না। তখন আর তাদের কোনো উপায়ও থাকবে না। কিন্তু এসব নিয়ে মানুষের মাথায় যেন কোনো ভাবনাই নেই। তারা কেবলই সাময়িক সুখের জন্যই এসব করছে। তখন কলমি বলল, আচ্ছা, এটা কখনো ভেবে দেখেছ মানুষেরা গাড়িতে চড়ার পর থেকে কত মানুষ প্রতিদিন দুর্ঘটনায় মারা যাচ্ছে? আগে তো নৌকায় চড়ে এক দেশ থেকে অন্য দেশে চলে যেত, কজন মানুষ নৌকাডুবিতে মারা গেছে। আর আজকাল তো এমন কোনো দিন নেই যে সড়ক দুর্ঘটনায় কোনো মানুষ মারা যায় না। শুধু তাই নয়, প্রতিদিন এক দুইজন নয়, এমনও দিন আছে সড়ক দুর্ঘটনায় অর্ধশত লোকও মারা যায়। অথচ নৌকাডুবিতে কজন মানুষ মারা যায়? এখন তো নদী নালা কমে গেছে বলেই সাঁতার শেখারও কোনো উপায় নেই। সাঁতার জানা থাকলে কি আর অত সহজে মানুষেরা পানিতে ডুবে মারা যেত? নদী তখন বলল,
আরে কেবলই সড়ক দুর্ঘটনার কথা বলছো কেন? দুদিন পর পরই তেল গ্যাসের দাম বাড়লেই গাড়ি ভাড়াও বেড়ে যায়। নৌকা ভাড়া তো বছরেও বাড়ে না। কাজেই নৌকায় কত সুবিধা ছিল, এসব রাস্তাঘাট বাদ দিয়ে আরও আধুনিক নৌকা বানালেই তো তাদের যাতায়াত উন্নত হয়ে যায়। অথচ এসব চিন্তা বাদ দিয়ে নদী মেরে ফেলার ফন্দি করছে। এবার বক্তা বলল, মানুষেরা আবার নদীর উপর কী সব ব্রিজ তৈরি করে, এতে করেও আবার স্বাভাবিক চলার গতি ব্যাহত হয়। কেননা নদীর উপর দিয়ে ব্রিজ নির্মাণ করলে নদীর তখন স্বাভাবিক চলার গতি আর থাকে না, নৌকায় পার হলেই হয়। ব্রিজ দিয়ে কেন পার হতে হবে? এতে করে মানুষের সাথে আমাদের একটা গভীর আত্মীয়তা থেকে যাবে। বকের কথার সাথে সুর মিলিয়ে নদীও তখন বলল, হ্যাঁ, তুমি একদম ঠিকই বলেছ। নৌকার বৈঠা দিয়ে পানিতে আঘাত করলে সেটা আমরা ব্যথাই পাই না, আমরা সেটাকে মহব্বত বলেই ধরে নিই। কেননা বৈঠা না পাইলে তো আর নৌকা চলবে না। আর আমরা নদীর এত এত পানি, ওইটুকু একটা বৈঠা আঘাতে কী বা ব্যথা পেতে পারে। কাজেই তারা এভাবেই আমাদের উপর দিয়ে চলে যায়, তাতেই আমরা খুশি। নদীর উপর দিয়ে নৌকাগুলো যখন ভেসে যায় আমাদেরও অনেক আনন্দ হয়। এবার নদী, কলমি ও বক একসাথে বলল, দোয়া করি যেন মানুষের শুভ বুদ্ধি উদয় হয়, তারা এসব উল্টাপাল্টা চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে সঠিক পথে আসে। দিন দিন নদীগুলোকে যেন তারা না মারে। নদীগুলো বেঁচে থাকলে কলমির বনও বেঁচে থাকবে। বকগুলো নদী থেকে মনের আনন্দে মাছ ধরে ধরে খেতে পারবে। যা হোক ছোট্ট বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প, নদী ও কলমি। গল্প তো শেষ হয়ে গেল। আগামী গল্প আসার পূর্ব পর্যন্ত সবাই ভালো থাকো। আর আজকে শুধু গল্পটাই শোনানোর মুখ্য উদ্দেশ্য নয়। তোমরা যারা নদী দেখনি অথবা কলমিও দেখনি, তারা আজকে নদী দেখবে, কলমি দেখবে। শুধু গল্প শুনেই সময় কাটবে তা নয়, কলমি, নদী এসবকেও তোমরা চিনে নাও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
এবার চলাটা ভাই ইয়েরা পায় সর্দিরা পায় একটা ইয়ে দেয় নাটকের মধ্যে দেয় আমার বাড়ি
নৌকার মতো এরকম শব্দ ডলার দেখো
ফেসবুক এবার চলাতে ভাই ইয়েরা পায় ওই যে রাষ্ট্রপতিরা পায় একটা দেখায় নাটকের মধ্যে দেখায় পরে আমার বাড়ি লাগালো Thank you.